দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এম এ মানিস। নতুন বছরের পুরোটা সময়ই আলোচনা আর উত্তাপ থাকবে রাজনীতিকে ঘিরে। এদিকে শীতের তীব্রতার মধ্যেই আগামীকাল ফের অনুষ্ঠিত হচ্ছে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন। এসব নিয়েই আমরা আলোচনা করব আজ আমাদের নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে আছেন নিউজ ট্রিবিউনের প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। স্বাগত আপনাদের। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শুরুতেই যেটা বলছিলাম যে নতুন বছরের রাজনীতির উত্তাপ এবং এটা নির্বাচনের বছরও বলা যায়, এই সরকারের শেষ বছর। তো স্বাভাবিকভাবেই গত বছরে বিএনপির কিছু কর্মসূচি ছিল এবং তারা এই নতুন বছরে জানুয়ারি মাসে 11ই জানুয়ারি তারা গণ অবস্থান কর্মসূচি দিয়েছে। তো ধরেই নেওয়া যায় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও পাহারায় থাকবে, রাজপথে পাহারায় থাকবে। তো ধরেই নেওয়া যায় যে এই বছরে আসলে একটা রাজনৈতিক উত্তাপ থাকছে বছর জুড়ে। তাছাড়া নির্বাচনের নানান হিসেব নিকেশ তো আছেই। তা আপনার কি মনে হয় যে এই বছরটা আসলে কেমন যাবে? এই বছর কেমন যাবে বলা মুশকিল, ধারণা করা যায়। আপনি বিগত বছরের শেষের দিকের রাজনীতির কিছুটা প্রসঙ্গ টেনেছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে অনেক বছর ধরেই একরকমের বন্ধ্যাত্ব দেখছি। বন্ধ্যাত্ব এই অর্থে যে স্বাভাবিক রাজনীতি বলতে যা বোঝায়, রাজনীতির যে স্বাভাবিক কার্যক্রম, বড় বড় রাজনৈতিক দলগুলোর যে স্বাভাবিক তৎপরতা, তাদের ভূমিকা, এবং রাজনীতিতে বড় ঘটনা হচ্ছে নির্বাচন, সেটি স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, সংসদের নির্বাচন হোক বা সংসদের উপনির্বাচন হোক, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে যেরকম রাজনীতি আমরা গত 5 বছর তো বটেই, তারও আগের 5 বছর যদি ধরি, 10-12 বছর ধরে আমরা স্বাভাবিক রাজনীতিটা দেখছি না, স্বাভাবিক নির্বাচনও দেখছি না। জনগণের মধ্যে রাজনীতি নিয়ে যে স্বাভাবিক উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, সেই বিষয়গুলো থাকছে না। সব কিছু মিলিয়ে যদি বলি যে আমাদের দীর্ঘ রাজনৈতিক বন্ধ্যাত্ব কাটার একটা লক্ষণ আমরা বিদায়ী বছরের মানে 2022 সালের শেষের দিকে দেখলাম। সেটা কি, যে বিএনপি ক্ষমতার বাইরে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা সারা দেশে গণসমাবেশ করেছে, ঢাকায় সে শেষ করেছে, এবং তারই ধারাবাহিকতায় পরে আবার ঢাকাসহ সারা দেশে গণমিছিল করেছে। এরপরেও আবার আরেক দফা কর্মসূচি নিয়ে তারা এখন আগাচ্ছে। মানে দীর্ঘদিন স্থবিরতা বা বন্ধ্যাত্ব থাকার পরে বিরোধী দলের রাজনীতি আস্তে আস্তে একটু সক্রিয় হয়েছিল এবং বেশ আলোচনার বিষয় দাঁড়িয়েছিল রাজনীতি দেশে। যদিও অন্য অনেক সংকট আছে, আমরা জানি যে জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক নানান কারণে সারা বিশ্বে সংকট আছে। সেই মহামারী সংকট তো গেছেই 3 বছর, সেই মহামারীর যে রেশ, যা প্রভাব, সেটিও চলেছে, এখনও আছে। যুদ্ধ শুরু হয়েছে, তার প্রভাব আছে। ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং যুদ্ধকে কেন্দ্র করে এই মন্দা আরও ত্বরান্বিত হয়েছে। মহামারী শেষ হয়ে গেছে, কিন্তু বিভিন্ন দেশে আবার নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। এই কোভিড-19-এর উৎপত্তি যেখানটায় হয়েছিল চায়নাতে, সেখানে ব্যাপক হারে বেড়েছে। ইউরোপ, আমেরিকাতেও সংক্রমণের হার বাড়ছে, তারাও নতুন নতুন ব্যবস্থা নিচ্ছে। নিশ্চয়ই তার ঢেউ এসে যখন বাংলাদেশে বা এই অঞ্চলে পড়বে, তখন আমরাও সেই ব্যবস্থা নেব। আমি বলছি যে জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও আমাদের রাজনীতিটা গত বছরের শেষের দিকে একটু উকি দিয়েছে। তার ধারাবাহিকতায় এই নতুন বছর 2024 সালটা কেমন যাবে একটু ধারণা করা যায়। যেহেতু নির্বাচনের আগের শেষ বছর, বর্তমান সরকারের দায়িত্বে থাকার শেষ বছর, আগামী বিএনপির 5 জন সংসদ সদস্য জানুয়ারিতে আরেকটি নির্বাচন হবার কথা রয়েছে। সেই নির্বাচনটি যাতে 2018 সালের মতো না হয় বা 14 সালের মতো না হয় একতরফা, সেটি সবার প্রত্যাশা। দেশের মানুষের তো বটেই, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র আছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মিত্র আছেন, তাদেরও সেই ইচ্ছাটা আছে
সেটার প্রতিফলন আমরা কি হয় কিভাবে হয় সেটা দেখব। আমি আপাতত যদি শেষ করি যে নতুন বছরটা শুরু হয়েছে গত বছরের শেষের দিকের রাজনীতির ধারাবাহিকতায়। এরই মধ্যে বিএনপির দেশ জুড়ে যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে তার পাশাপাশি আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন তাদেরও নানান রকমের কর্মসূচি গেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা গেছে আওয়ামী লীগের সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন। তার মধ্য দিয়েও রাজনীতির একটা বড় গতি এসেছে। ফলে বড় দুটি দলের এসব তৎপরতার ধারাবাহিকতায় নতুন বছরে যা কিছু হবে, নিয়মিত রাজনীতি বা অনিয়মিত রাজনীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি বা সংঘর্ষের রাজনীতি, সব কিছুই হবে আগামী বছরের নির্বাচনটিকে কেন্দ্র করে। ফলে এই পুরো বছর জুড়েই রাজনীতির উত্তাপ ছড়াবে, বিভেদ, সংঘর্ষ এগুলো বাড়বে। কিন্তু আমরা চাই শান্তিপূর্ণ নাগরিক হিসেবে সমঝোতার মাধ্যমে একটি ভালো নির্বাচনের ব্যবস্থা হোক। এর মাঝখানে যে আগামীকালের একটি উপনির্বাচন, বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচন, এগুলো আসলে শুধুমাত্র আনুষ্ঠানিকতা হবে। নির্বাচন বলতে যা বোঝায়, নির্বাচনের যে উত্তাপ, নির্বাচনের যে আগ্রহ উদ্দীপনা, অংশগ্রহণ, প্রার্থী প্রচারণা, সেগুলো কিছুই থাকবে না। আমরা বুঝতে পারছি এগুলো একতরফা নির্বাচন হয়ে যাবে। ফলে ওই নির্বাচনগুলো রাজনীতিতে সামান্য আলোচনার খোরাক দিলেও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বড় ধরনের কোনো ভূমিকা রাখবে না। আমি এবার আসবো জনাব ইলিয়াস খানের কাছে। জনাব নাজমুল আশরাফ বলছিলেন, তো আপনার কাছে আমার প্রশ্ন যে নতুন বছরে উনি তো বললেন, উনি তো ব্যাখ্যা করলেন যে কেমন হতে পারে, একটা ধারণা দিলেন। আপনার কি মনে হয় যে কেমন হবে এই বছরকে ঘিরে রাজনীতি? আপনাকে ধন্যবাদ এবং আমার সিনিয়র ভাই আশরাফ ভাই, তাকেও ধন্যবাদ এবং অনুষ্ঠান যারা দেখছেন। না, আমরা আশরাফের শেষ কথাটা দিয়ে শুরু করতে চাই। আমরা একটু ভালো রাজনীতি দেখতে চাই। গত বছরের শেষ দিকে যে রাজনৈতিক তৎপরতা ছিল, সঙ্গে সঙ্গে অপতৎপরতাও ছিল। দেখুন, বিএনপি বিভাগীয় সম্মেলন করেছে, এটা কিন্তু একটা দলের কর্মসূচি, একটা সাধারণ কর্মসূচি, কোনো উগ্র বা কোনো খারাপ কর্মসূচি না। কিন্তু সেই কর্মসূচিতে নানা ধরনের বাধা দেওয়া হয়েছে, মানুষ যাতে না আসতে পারে, সব রকম কৌশল নেওয়া হয়েছে। এগুলো ছিল অপরাজনীতি। এবং সর্বশেষ বিএনপি যে 10ই ডিসেম্বর ঢাকায় একটি সমাবেশ করার কথা ছিল এবং যেটি তারা করেছে, সেই সমাবেশটার স্থান নিয়ে যখন নানা বিরোধ চলছিল এবং সেটি যখন সলিউশন হয়েছে, আমরা খুব আশাব্যঞ্জক কথা শুনেছিলাম যে ওকে, বিএনপি পার্টি অফিস সামনে করবে না, পার্টি অফিস সামনে করলে জনজীবনের কি বলে যে চলাচল ব্যাহত হয়। যদিও আমরা পরবর্তীতে দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির নামে অনেক রাস্তাঘাট বন্ধ করে সারাদিন ঢাকায় জ্যাম ছিল, মানুষ চলাচল করতে পারেনি। যে কথাটা বলছিলাম, আপনি দেখবেন শেষ দিকে এসে যখন সমঝোতা হয়ে গেছে, হঠাৎ করে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে একজন শুদ্ধ রাজনীতিবিদ বলে, তার শত্রুরাও কিন্তু বলেন, কারণ আপনি বিবৃতিটা চোখে পড়েছে, 60 জন লোক তার মুক্তির জন্য বিবৃতি দিয়েছিল। এটা কিন্তু বিএনপি করে না, কেউ বিএনপি পন্থীও না। দেশে যে সুশীল আজকে তো উনি জামিন পেয়েছেন, আজকে জামিন পেয়েছে, আবার কিন্তু বলেও দিয়েছেন যে তারা আপিল করবে এই জামিন নিয়ে। এবং দেখুন, তিনি তার নামে যে হাস্যকর যেসব মামলা করা হয়েছে, এবং এজাহারে কিন্তু তার নামও ছিল না এই মামলায়, কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। যেন মির্জা আব্বাস, তাকে গ্রেপ্তার করেছে, যেন রুহুল কবির রিজভী, এবং সবাই কিন্তু এক ধরনের অসুস্থ, আমরা কিন্তু জানি। যেমন মির্জা ফখরুল সাহেবের কথাই বলে, তার বয়স 76, তাকে কিন্তু 25 দিন ধরে জেলে রাখা হয়েছে। এবং আমরা শুনেছি যে প্রথম দিকে তাকে ডিভিশনও দেওয়া হয়নি, মানে লোয়ার কোর্টে 3 বার তার জামিন নাকচ করা হয়েছে। অথচ এই মামলা অন্য যারা গ্রেপ্তার হয়েছিলেন অনেকে কিন্তু ছাড়া পেয়ে গেছে। তো এইসব রাজনীতি করার যে স্পেসটুকু, সেই স্পেসটুকু কোনোভাবেই যেন আমরা পাচ্ছি না। বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতি করার স্পেস পাচ্ছে না। যেমন ধরুন, জাতীয় পার্টির কথা বলি, জাতীয় পার্টির চেয়ারম্যান কে হবেন এটি কিন্তু কোর্টের ডিসিশন। কোর্ট ডিসাইড করে জাতীয় পার্টির চেয়ারম্যান কে থাকবেন, কে থাকবে না। কোর্ট অবমাননা হয় কিনা আমি জানি না, আমি জাস্ট বলছি যে বাস্তবতা এই বাস্তবতা। এবং সাম্প্রতিকগুলো দেখবেন যে সাবেক সেনা শাসক জেনারেল এরশাদের যিনি স্ত্রী, তিনি খুব অসুস্থ, আমরা কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। তাকে আবার দেশে ফিরিয়ে এনে নানা তৎপরতা চলছে বলে আমার মনে হচ্ছে। কারণ মাস থেকে জাতীয় পার্টি একটু ইচ্ছা জেগেছিল গৃহপালিত বিরোধী দল না থেকে একটি প্রকৃত বিরোধী দল হওয়ার, কিন্তু সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সেটি যাতে না হতে পারে তাদের নানা ভয়ভীতি দেখে নানাভাবে, যেমন এর আগে 18 সালের নির্বাচনে এরশাদ সাহেবকে। আপনার কাছে কি কোনো, যেটা বললেন যে রসনের সাথে কথা বললেন, আপনার কাছে কি কোনো স্পেসিফিক কোনো
এগুলো কোনো প্রমাণ লাগে না, এগুলো একজন বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি সচেতন। যারা এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি জানে এবং তারা কিন্তু খুব খুব ভালোভাবে এগুলো বোঝে না নিশ্চয়ই। সুতরাং আপনিও আমার সাথে একমত হবেন, আশরাফ ভাই আছেন, যে এগুলো এই নাটকগুলো যে কেন হচ্ছে, ওই যে কথাটা বলছিলাম, সিএমএইচের চিকিৎসার নামে বন্দি করে রেখে তাকে নির্বাচন যেতে বাধ্য করা হয়েছিল 18 সালে। হ্যাঁ, কী ধরনের ঘটনা ঘটছে এখন এই সালে এসে। যে কথাটি আশরাফ ভাই বললেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন। আমরা তো জানি বাংলাদেশের নির্বাচনে পাঠানো হয়েছে। আমরা একটু আগে আলাপ করতেছিলাম যে আশরাফ ভাইদের আমি একটু জুনিয়র, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আগে ইভেন ট্রেড বডির যে নির্বাচনগুলো, বিভিন্ন সংগঠনের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলো কোথাও নাই। আগে কি বিএমের সভাপতিকে, সেক্রেটারিকে, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সভাপতিকে, সেক্রেটারিকে মানুষ সব জানতো, কারণ তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এফবিসিসিআই সেক্রেটারিকে, সেক্রেটারিকে মানুষ জানতো। কিন্তু এখন কিন্তু কোথাও কোনো নির্বাচন নাই। এই পুরো মতিঝিল পাড়া জুড়ে আমার মনে আছে বিএমএ নির্বাচন হতো, এফবিসিসিআই নির্বাচন হতো, ডিসিসিআই নির্বাচন হতো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন হতো। এখন বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় যে এই সংগঠন এটা কি শুধু আপনার যারা নির্বাচন ব্যবস্থার আয়োজন করছেন, আপনি কি তাদের কি শুধু দোষারোপ করবেন, নাকি যারা আমরা যারা নির্বাচন ব্যবস্থা, সেটা যে কোনো নির্বাচন হতে পারে, কোনো সংগঠনের হতে পারে, কোনো পেশাজীবী সংগঠনের হতে পারে, নির্বাচন হতে পারে, আমরা যারা অংশ নিচ্ছি, যারা ক্যান্ডিডেট এবং যারা ভোটার, এদের কি কোনো দায়বদ্ধতা, দায় রাখার সুযোগ নেই? ধরুন এখন এফবিসিসি একজনকে সভাপতি বানাবে, বিশেষ জায়গা থেকে বলা হলো যে উনি সভাপতি হবেন, এবং এমন ভয়ের সংস্কৃতি এখানে দাঁড় করানো হয়েছে, তিনি যে আরেকজন যে নির্বাচন করবেন এবং তিনি যে নানা ধরনের আক্রমণের শিকার হবেন না, নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে না, সেই নিশ্চয়তা কিন্তু দিতে পারবে না। এবং এটা জনমনের ধারণা হয়ে গেছে যে বিশেষ জায়গা বা বিশেষ দল, বিশেষ গোষ্ঠী যা চাচ্ছে, এর বাইরে আসলে আমাদের আর কিছু করণীয় নেই। নতুন বছরের রাজনীতি কেমন উত্তাপ ছড়াবে, তো আমরা সেই প্রসঙ্গে আসি। সম্প্রতি বিএনপি দলীয় 5 জন সংসদ সদস্য ওনারা দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেছেন, জমা দিয়েছেন, এবং সরকারও সেটি গ্রহণ করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, এবং 1 ফেব্রুয়ারি সম্ভবত এই 5টা আসনে 6টা আসন নির্বাচন। এবং ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে 3টা আসন রেখে বাকি 2টা শরিকদের ছেড়ে দিয়েছে এবং 1টি আসন উন্মুক্ত করেছে। তো তার মধ্যে আমরা দেখলাম গণমাধ্যমের সংবাদ বেরিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি দলীয় প্রার্থী যিনি পদত্যাগ করেছেন, উনি স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। তো এই যে উনি সংসদ সদস্য ছিলেন, পদত্যাগ করলেন, আবার স্বতন্ত্র হিসাবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আবার সংগ্রহ করলেন, এই যে রাজনৈতিক মেরুকরণ, তো এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা রাজনীতির মেরুকরণ না, আসলে রাজনীতি হচ্ছে ভালো মন্দের খেলা। সাধারণভাবে যেটাকে আমরা স্বাভাবিক রাজনীতি বলি, সেখানে হয়তো ভালোর চেয়ে মন্দের খেলা কম হয়। যখন রাজনীতি অস্বাভাবিক হয়ে যায় তখন ভালোর চেয়ে মন্দের খেলা বেশি হয়। এখন তো চতুর্দিকে শুধু মন্দের খেলাই দেখছি, ভালোর খেলা কোথায় দেখব? রাজনীতি কি শুধুমাত্র নিজের দলের স্বার্থের ব্যাপার, নাকি জনগণের স্বার্থের ব্যাপার, নাকি দেশের স্বার্থের ব্যাপার? রাজনীতি আসলে দেশের স্বার্থ। দেশ মানে দেশের মানুষ, দেশের উন্নয়ন, দেশের সাথে সংশ্লিষ্ট সব কিছু। কিন্তু রাজনীতিতে যখন আমরা নানান ঘটনা দেখি, কোনো ব্যক্তির বা দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, সেখানে মনে হয় না যে দেশ বা মানুষ আছে। এখন বিএনপি এই আসনগুলো ছেড়ে দেওয়ার পরে সেখানে উপনির্বাচন হবে, সংবিধান বা আইন অনুযায়ী ঠিকই আছে, এটাই করতে হবে, যদিও বছরখানেকের জন্য নির্বাচিত হবে। ফলে বছরখানেকের জন্য যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা কি খুব বেশি ঢাকঢোল পিটিয়ে খরচ করে বড় আয়োজন করে নির্বাচন করবেন? না, কারণ 1 বছরের জন্য তিনি বিনিয়োগ করছেন। আমাদের দেশের রাজনীতিতে তো আসলে এক রকমের বিনিয়োগ। আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন, কমিশনার হবেন, মেয়র হবেন, সব ক্ষেত্রে চিন্তা করা হয় যে আমি আগামী 5 বছর বা 4 বছর বা 3 বছর, যেই মেয়াদের জন্য তারা নির্বাচিত হন, ওই সময়টাতে আমার এত ক্ষমতা থাকবে, আমার সম্মান থাকবে, আমার দাপট থাকবে, এবং আমি এইভাবে লাভবান হব। সেই চিন্তা করেই কিন্তু রাজনীতির বিনিয়োগটা হয়। সেই বিনিয়োগটা হয় নির্বাচনে। এই উপনির্বাচনগুলোতে খুব বেশি বিনিয়োগ করা হবে না, কারণ বিনিয়োগ তখনই বেশি করতে হয় যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এই আসনগুলোতে বিএনপি জিতেছিল,
18 সালের কঠিন নির্বাচনেও তারা জিতেছিল। তার মানে হচ্ছে ওই জায়গাগুলোতে বিএনপির সমর্থন আছে, বিএনপির সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মানে সমর্থন পেয়েছে। তো সেই জায়গায় এখন বিএনপি যদি রাজনীতি নির্বাচন নির্বাচনের সম্ভবত আওয়ামী লীগ আসনটি ছেড়ে দিয়েছিল সম্ভবত জাতীয় পার্টিকে। না, আমি বলছি কি যে যেই আসনগুলো বিএনপি ছেড়ে দিল এগুলোতে বিএনপি জিতেছে, মানে বিএনপির সমর্থন আছে। ব্রাহ্মণবাড়িয়াতে পরে আসছি। বিএনপি ছেড়ে দেওয়ার পর এখন আওয়ামী লীগ বা তার শরিকরা নির্বাচন করবে। আওয়ামী লীগ নিজে কিছু নিয়েছে, শরিকদেরকে দিয়েছে, এটা একরকমের ভাগ বাটোয়ারার মতো। এখানে কোনো নির্বাচন হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে না, একটা বোঝাপড়া। শরিকদেরকে কিছু সুবিধা দিতে হয়, তাদের সাথে থাকে, তাদের সাথে সুর মিলায়, তাদের সাথে রাজনীতি করে, তাদের সব কিছু সমর্থন করে, ভালো মন্দের ভাগ নেয়। সে কারণে শরিকদেরকে দুটো দিয়েছে, নিজেরা নিয়েছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এক এটাকে উন্মুক্ত রেখেছে। আওয়ামী লীগ নিজেও প্রার্থী দেয় না, জাতীয় পার্টি প্রার্থী দেয় নাই। এত সস্তা খেলা, এটা তো সাধারণ মানুষ বুঝতেই পারে যে আমরা 3টা নিলাম, তোমাকে 2টা দিলাম, আর একটা আমরা রাখলাম, কারণ ওখানে আমরা একটা দালাল তৈরি করেছি। আপনি চিন্তা করতে পারেন যে 2 দিন আগে আপনি পদত্যাগ করলেন, সেই আসনে আপনি আবার নির্বাচন করবেন। এর চেয়ে নীতি নৈতিকতা বর্জিত, এর চেয়ে গর্হিত, এর চেয়ে নিন্দিত ঘৃণিত কাজ আর হতে পারে? আমরা যদি রাজনীতিকে, নির্বাচনকে ওই পর্যায়ে নিয়ে যাই, তাহলে রাজনীতির প্রতি রাজনীতিবিদদের প্রতি মানুষের এমনিতেই অনেক ক্ষোভ আছে, ঘৃণা আছে, সেগুলো আরও বেশি মাত্রায় বাড়বে। তো ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে যিনি নিজে পদত্যাগ করলেন দলের সিদ্ধান্তে, ঠিক আছে, আপনি হয়তো মনে মনে চান নাই, কিন্তু দল করেন, দলের সিদ্ধান্তে পদত্যাগ করেছেন। এখন আপনার দল কোথায় গেল? আপনি আবার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি আবার প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী হলেন, দল থেকে বহিষ্কার করলেন। এবং উনি কি বলেছেন, ওনার একটা সাক্ষাৎকারে দেখলাম যে তিনি চান নাই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে, তার ছেলের চাপে করেছেন। মানে ছেলের আবদার আর কি, বাবা আমার জন্য একটা চকোলেট নিয়ে আসবা, না আনলে আমি কান্না করব, এই টাইপের আবদার হয়ে গেল না? আর সরকারের খেলটা তো বুঝেই গেছে যে ওইটা খালি রাখা মানে ওখান থেকে বিএনপির একটা দালাল অংশগ্রহণ করুক। আমরা বলতে পারবো হ্যাঁ, উপনির্বাচনেও তো বিএনপি অংশগ্রহণ করেছে, উনি তো বিএনপির এমপি, উনি তো বিএনপি করেছেন সারা জীবন। এখন বহিষ্কার করলে কি হবে? উনি বিএনপির একাধিকবার এমপি ছিলেন, একবার উপমন্ত্রী ছিলেন, আমি যদি ভুল না করে থাকি ইলিয়াস, তো সেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কিছু একটা ছিলেন। তার মানে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপির, সেই লোকটাকে বাগাতে পেরেছে। তো এই লোকটা এত বছর রাজনীতি করে মন্ত্রী হয়ে, এমপি হয়ে, শেষ বয়সে এসে নিজেকে এত নিচে কিভাবে নামান? উনি নিজেকে নিচে নামিয়েছেন, জনগণের ধিক্কার পাবেন। সেটার চেয়ে বড় কথা হচ্ছে কি যে মানুষের বিতৃষ্ণা এবং ক্ষোভ, অসন্তোষ, নিন্দা, ঘৃণা, যাই বলি না কেন, এগুলো বাড়বে রাজনীতিবিদদের প্রতি। এগুলো বিবেচনা করা উচিত। মানুষের পাওয়ার শেষ নাই, চাওয়ার শেষ নাই, লোভেরও শেষ নাই। আর শেষ কথা বলি, বাংলাদেশ এমন এক উর্বর ভূমি, বাংলাদেশের রাজনীতি এতটাই উর্বর যে এখানে দালাল পেতে, দালাল তৈরি করতে বেশি টাকাও লাগে না, বেশি সময়ও লাগে না। আমি জনাব ইলিয়াস খানের কাছে আসতে চাই। জনাব নাজমুল আশরাফ বলছিলেন যে এখানে রাজনীতিবিদ হিসাবে নয়, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে উনি হয়তো এই নমিনেশনপত্র উনি তুলেছেন। তো এই যখন পরিস্থিতি, এই যখন বাস্তবতা, তখন বিএনপি সামনের এই বছরে, নির্বাচনী বছরে যে কর্মসূচি দিচ্ছে, অনেক নেতাকর্মী জেলে, মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস আজকে জামিন পেয়েছেন, কিন্তু অনেক নেতাকর্মী যেমন জেলের বাইরেও আছেন, জেলের ভিতরেও আছেন। তো দলীয় নেতাকর্মীদের নিয়েই তো আসলে আন্দোলনটা করতে হবে এই বছরে। এখন আন্দোলন আপনি কিভাবে আইডেন্টিফাই করবে যে আসলে কারা পরীক্ষিত দলীয় নেতাকর্মী? এবারে বিএনপি যে আন্দোলন করছে গত বছরের শেষ দিক থেকে এই পর্যন্ত 30 তারিখ লাস্ট গণমিছিল ছিল, এই আন্দোলনের একটা পজিটিভ দিক হচ্ছে সাধারণ মানুষও অংশ নিচ্ছে। কারণ সাধারণ মানুষ দেখছে দেশটা কীভাবে লুটপাট, ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। যেমন এই যে বললেন 5 জন কি যেন 2 জন শরিকদের দিয়েছে। আসলে তো গত 16 বছর ধরে দেশটাকে ভাগ করে খাওয়া হচ্ছে। যেমন সংসদের বিরোধী দল, এরকম বিরোধী দল পৃথিবীর কোনো সংসদে আছে বলে আমরা কিন্তু জানি না। বিরোধী দলও আছে, আবার সরকারেও আছে। যখন বর্তমান যে সরকার রয়েছে, ক্ষমতাসীন সরকার, বিশেষ করে আওয়ামী লীগ, তারা যদি মনে করে বিরোধী দলকে, মানে তাদের গৃহপালিত যে বিরোধী দলগুলো, তাদেরকে কিছু ভাগ বাটোয়ারা যখন মনে হবে দিবে, যখন মনে হবে দিবে না, তারপর কিন্তু তারা তাদেরকে ছাড়ছেন। যে আমি একটা নাম ধরে বলি, জাসদ, যে আওয়ামী লীগ দায়ী করে যে 75 যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা হয়েছে, এর ক্ষেত্রটা তৈরি করেছিল জাসদ। কিন্তু জাসদ কিন্তু বারবার পুরস্কৃত করেছে, আবার যখন মনে হয় পুরস্কৃত করবো না, তারা কিন্তু করে। এবং মুক্তিযুদ্ধের চেতনা নামে আজকে রিপোর্ট এসছে, আজকে না কালকে, যে ব্যাংকগুলো, বাংলাদেশের যে ব্যাংকগুলো খুব ভালো করছে, যেমন নামই বলি ইসলামী ব্যাংক, তাদের অবস্থা এমন করেছে
যে গতকাল তারা 8,000 কোটি টাকা বোঝায় বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিতে বাধ্য হয়েছে। ব্যাংকগুলো গোষ্ঠীগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। এবং আপনি বিস্মিত হবেন যে অনেকে আছেন, যেমন আমার ঘনিষ্ঠ একজন বলছে যে আজকে বলেছে যদি ব্যাংকে টাকা থাকে ব্যাংকে টাকা রেখো না। ব্যাংকের এমন অবস্থা হয়েছে, কিন্তু এগুলো কোনো বিচারও হচ্ছে না, টাকা লুটপাট হয়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। মানে দুর্নীতি এখন একটা মানে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দুর্নীতি বেড়েছে, যেমন ধরুন এই যে উকিল আব্দুল সত্তার, এই ভদ্রলোকের যেন করোনা হয়, তার বোধহয় বয়স 70 ঊর্ধ্ব বা আরও অনেক বেশি হবে, কিন্তু শেষ মুহূর্তে তিনি এসে সরকারের টোপে পড়েছে। তিনি যখন তাকে বলা হলো পদত্যাগ করতে, তিনি পদত্যাগ তো না করলেও পারতেন, যে না আমি দলীয় সিদ্ধান্ত মানব না, আমি পদত্যাগ করব না। তিনি কিন্তু করেছেন। খুব করুণা হয় যে রাজনীতি মানুষ কেন করে, রাজনীতি মানুষকে সার্ভ করবে, মানুষকে সম্মান পাবে। তিনি আগামী দিনে কতটুকু সম্মান পাবে সাধারণ মানুষের কাছ থেকে। এবং 1 বছরে যে আমাদের এখান তো পার্লামেন্ট মেম্বার কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। পার্লামেন্ট মেম্বারের কনসেপ্ট হচ্ছে তারা আইন প্রণয়ন করবে, কিন্তু আমাদের এখানে পার্লামেন্ট মেম্বার টিআর কে পাবে, রাস্তার কাজ কে পাবে, ঠিকাদারি কে পাবে, সব কিছু ঠিক করে দেন। মানে এমন একটি চক্র বাংলাদেশে প্রথম স্বাধীন হওয়ার পরে যে গণতন্ত্র যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল, আমরা ছিটে ফোটাও কিন্তু পাইনি। এবং সেটি আজকে খুব বলতে কষ্ট হচ্ছে যে 51 বছর এসে আমরা পিছনে গিয়েছি। যেমন যে কথাটা আগের পর্বে আমি বলেছি যে গণতন্ত্রের সবচেয়ে বড় দিক একটি যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে অতীতের যে কোনো সময়ের চেয়ে, ইভেন সামরিক শাসনের কথা বলে আওয়ামী লীগ বর্ণনা বলতে চায় যে সামরিক শাসনের সময় নির্বাচন ঠিকভাবে হয়নি, কিন্তু প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন, কোথাও কোনো নির্বাচন আছে? এই যে কালকে নির্বাচন হবে একটি, এটা কী হবে আগেই কিন্তু মানুষ জানে। গত নির্বাচন কমিশনের সাহস দেখিয়েছিল, খুব বিরাট সাহস দেখেছিল, নির্বাচন বন্ধ করে দিয়েছে। এই আপনি কি বললেন 1 ফেব্রুয়ারি বোধহয় নির্বাচন হবে পার্লামেন্টে, তথা নির্বাচন হবে, সেখানে যে কীভাবে মানুষ কিন্তু সব জানে, পুরো সবগুলো ব্যবস্থা ভেঙে কালকের যে নির্বাচন গাইবান্ধা 5 আসনে যে নির্বাচন, যেটিকে এই নতুন ইলেকশন কমিশন যেটাকে সিসি ক্যামেরা দিয়ে দেখে ঢাকা থেকে বসে সিইসি সহ অন্যান্য কমিশনাররা দেখে যেটাকে বন্ধ করেছে, নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছে। এবং আজকে একজন কমিশনার বলেছেন যে এই ধরনের ব্যত্যয় যদি অনিয়ম যদি আবারও ঘটে, এখানে আগামীকালের নির্বাচনে ঘটে, তাহলে তারা এই ধরনের কঠোর ব্যবস্থা নেবে। আবারও ঘটার সম্ভাবনা আছে নাকি? নিশ্চয়ই তারা আজ করছে, ওনারা আগে থেকেই বলে রেখেছেন যদি ঘটে আর কি, তাহলে ওনারা আবারও দরকার হলে ব্যবস্থা নেবেন। নির্বাচন বাংলাদেশের নির্বাচন কমিশনের মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ওনারা এই ঘটনার মধ্যে দিয়ে বোঝাতে চাচ্ছেন যে ওনারা মানে চেষ্টা করছেন শতভাগ শুদ্ধ একটা নির্বাচন করার। ওনারা এই নির্বাচনটি যখন বন্ধ করলেন তখন সরকারি দল থেকে কিভাবে সমালোচনা হয়েছিল আমরা কিন্তু দেখেছি। ওনাদের ঘাড়ে কটি মাথা, নিশ্চয়ই একের বেশি মাথা নেই, সুতরাং কোনোভাবে ওনারা কোনো কিছু করতে সাহস পাবেন। এবং ওনারা যদি করেনও, এটা কি প্রমাণ করে যে 300 আসনের নির্বাচন ওনারা ক্যামেরা দেখে, সিসি ক্যামেরা দেখে ওনারা ঠিক রাখবেন? সেটি কি সম্ভব? এবং একটু আগে অফেয়ার আমরা আলাপ করতেছিলাম যে ঠিক আছে ওনারা চেষ্টা করবেন, কিন্তু নির্বাচনে যারা স্টেক হোল্ডার, যারা নির্বাচনটি পরিচালনা করবে, এখানে যারা অংশীজন আছেন, এমন একটি চক্র গড়ে উঠেছে যে সরকারি দল যা চায় সেটাই করতে হবে, বাইরে কিছু করা যাবে না। কারণ এমন বেনিফিশিয়ারি সৃষ্টি হয়েছে যে বেনিফিশিয়ারিরা এই সরকার যদি ক্ষমতায় না থাকে তাদের অস্তিত্ব ছাড়বে না, তার গণরোষের শিকার হবে। এ কারণে যেভাবেই হোক, ইভেন আমি বলতে চাই সরকার যদি ভাবে যে ওকে আমরা দীর্ঘদিন ফ্যাসিস্ট শাসন চালিয়েছি এখন আমরা চলে যাব, তারা কিন্তু পারবে না। এই বেনিফিশিয়ারি গোষ্ঠী যদি নিবৃত করা না যায় এবং রন্ধ্রে রন্ধ্রে কনস্টেবল থেকে উপর পর্যন্ত এবং সরকারি কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত এমন একটি গোষ্ঠী সৃষ্টি করেছে তারা গত দীর্ঘদিনের শাসনের ফলে, এই গোষ্ঠীটি, এই শিখণ্ডী সরকারকে ক্ষমতায় রাখার জন্য যা কিছু করার তারা কিন্তু করবে। এবং করলে কি হবে? ধরেন আমি প্রতিবাদ করলাম, বিচার গেল আপনার কাছে, আপনি বিচার করলেন না, আপনার যে বস তার কাছে গেল, তার কাছে তিনিও বিচার করলেন, তাহলে মানুষ বিচার চাইবে কোথায়? মানুষ তো বিচার পাবে না। সুতরাং খোলনলচে পাল্টে ফেলতে হবে। এবং সব যে কথাটি বলি, যে কথাটি আপনি আগের পার্টে বলেছি যে এবছরে মূল কিছু আমরা যারা সাধারণ নাগরিক, আমরা চাই একটি দেশে একটি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। এবং আপনি দেখবেন যে দেশের তো মানুষের কণ্ঠ তো ভালো কথা, বিদেশিরাও যাতে কিছু না বলতে পারে
সেজন্য কোনো থ্রেট দেওয়া হচ্ছে। যেমন পিটার হাস উনি গিয়েছিলেন গুম হওয়া এক ব্যক্তির বাসায় তার খোঁজখবর নিতে, তাকেও কিন্তু থ্রেট দেওয়া হয়েছে। এর আগে যিনি অ্যাম্বাসেডার ছিলেন তিনি কিন্তু লালমাটিয়ায় একটি মিটিংয়ে গিয়েছিলেন, তার উপরে কিন্তু হামলা করা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু কোনো বিচার দেখিনি এখন পর্যন্ত। এই বাস্তবতায় এখন চলছে। আমরা চাই আগামী দিনের এবছরের রাজনীতি, যদিও বলা হচ্ছে আগামী জানুয়ারিতে আবার নির্বাচন, যদি হয় সেই নির্বাচনটি সুষ্ঠু হোক, এবং শুধু পার্লামেন্ট নির্বাচন না, এই যে কি বলে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনগুলো যেভাবে নির্বাচনে পাঠানো হয়েছে, অমুক উপজেলা চেয়ারম্যান হবে আমি ঠিক করে দিলাম, কোনো ভোট টোট কিছু না, লোক দেখানো কিছু প্রক্রিয়া, কোনো ভোট, কেউ কোথাও ভোট দিতে পারে না। একটা বেশ ভালো একটা সংস্কৃতি বাংলাদেশে গড়ছে, ভোট কেউ দিতে পারবে না, ভোট কেউ দেবে, কারো কোথাও কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। মেম্বার কে হবে, চেয়ারম্যান কে হবে, এবং আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো কিন্তু জেলা নির্বাচন তো হচ্ছে, ভোট দেওয়ার সুযোগ নেই আপনি এটা বলছেন কেন? মানুষ তো যাচ্ছে, এবং গত নির্বাচনে এই ইলেকশন কমিশনে যেটা আমরা রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা হয়েছে, এমনও ঘটনা ঘটেছে যে মানে সেটা হয়তো যান্ত্রিক ত্রুটি ছিল বলেছেন নির্বাচন কমিশন থেকে, কিন্তু এত বেশি লোক ছিল সেখানে রংপুর নির্ধারিত সময়ের পরেও গিয়ে ভোটটা নিতে হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের বিষয়গুলো আলাদা, কারণ রংপুর সিটি কর্পোরেশনে যিনি মেয়র হয়েছেন তিনি জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টি হচ্ছে সংসদে গৃহপালিত বিরোধী দল। এখন যদি বিএনপির প্রার্থী থাকতেন বা বিএনপি যদি নির্বাচনে অংশ নিত, দেখতেন যে ওখানে কোনো নির্বাচন হতো না। আচ্ছা, আমরা আসবো জনাব ইলিয়াস খান আপনার কাছে। আমি আমাদের খুব সংক্ষেপে আমাদের আবার একটু বিরতিতে যেতে হবে, তার আগে আমি একটু ছোট্ট করে আপনার কাছে যদি আসতে চাই যে এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করলাম, তো এটি তো একটি ব্যক্তিকে ঘিরে আমরা করলাম, তো এখন দল হিসেবে বিএনপি অনেক বড় দল, এবং সেখানে অনেক ত্যাগী নেতাকর্মীরাও আছেন দলে, যার কারণে এত দীর্ঘ সময় ধরে, লম্বা সময় ধরে দলটি ক্ষমতায় ছিল এবং এখন ক্ষমতার বাইরে আছে। ইতিমধ্যে তারা যে কর্মসূচি দিয়েছে জানুয়ারিতে, এবং পরবর্তীতে তারা বলেছে যে সম্ভবত বিভাগীয় শহরে, রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে 10 বিভাগীয় শহরে ওনারা কর্মসূচি দিয়েছেন, গণ অবস্থান কর্মসূচি, এবং আজকে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস জামিন পেয়েছেন। তো আমরা আপনার কাছে আগেই প্রশ্নটা করে রাখতে চাই, কিন্তু উত্তরটা জানবো আমরা ব্রেকের পরে, যে তাহলে কি আন্দোলন কি গতি পেতে যাচ্ছে? মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস সহ যারা জামিনের একটা প্রসেস চলছে, তো ওনারা মুক্তি পেলে তো নেতৃত্ব দেওয়ার মতো ওনারা থাকবেন, সামনে থেকেই নেতৃত্ব দিবেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনের জামিন মিলেছে, আবার সরকার বলছে আপিল করবে। এখন সর্বোচ্চ আদালত কি করবে সেটা আমরা দেখে বুঝতে পারবো। আমার মনে হয় না সহজে তারা মুক্তি পাবেন। এরকম বড় নেতাদেরকে আটক করার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির বাস্তবতায়, অভিজ্ঞতা যদি আমরা বলি, পেছনে কিছু উদ্দেশ্য থাকে। একটা খুব প্রকাশ্য উদ্দেশ্য সবাই বোঝে যে বড় নেতা ধরে ফেললে কর্মীরা, ছোট নেতারা ভয় পেয়ে যাবে, তারা মাঠে নামবে না, আন্দোলন করবে না, এটা খুব সাধারণভাবে সবাই বোঝে। এই উদ্দেশ্য তো থাকেই, কিন্তু এরও অনেক গভীরের উদ্দেশ্য থাকে। আমি সারা দেশে লক্ষ লক্ষ মানুষের আন্দোলন দমন করতে পারবো না, কিন্তু ওই আন্দোলনের পেছনে যারা কারিগর, যারা পরিকল্পনা করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, সামনের সারিতে থাকছেন, আমি তাদেরকে কাবু করে ফেললাম। কিভাবে কাবু করব? এক হচ্ছে যে আমি বোঝাপড়ার মাধ্যমে করলাম, আমি তাদেরকে মানে কি বলে পর্দার আড়ালে সমঝোতার নামে কিনে ফেললাম, হাত করে ফেললাম। আর তৃতীয়টা হচ্ছে যে এগুলোতে যখন কাজ হচ্ছে না, আমার হাতে ক্ষমতা আছে, মামলা মোকদ্দমা তো এটা খুব মানে ডাল ভাত বাংলাদেশে, বলতে পারে যে হ্যাঁ অভিযোগ হয়েছে, সেটা তো আদালতে প্রমাণ হবে। কিন্তু আপনি আমার বিরুদ্ধে এরকম আজগুবি অভিযোগ আনলেন, আদালতে প্রমাণ হতে হতে তো আমার জীবন শেষ হয়ে যাবে। কবে সেটা প্রমাণ হবে, কবে তদন্ত শেষ হবে, এবং এই প্রক্রিয়া কত দীর্ঘ হয়, এবং তার পিছনে রাজনীতি থাকলে সেটা আরও কত লম্বা হয়, সেগুলো আমরা জানি। ফলে ওই কথা বলে লাভ নাই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া বা অভিযোগ করা বা আটক করা বা জেলে রাখার পেছনে এই কারণগুলো থাকে, এবং আটক অবস্থায় তাদের সাথে দর কষাকষি হয় নানানভাবে, এবং সেই দর কষাকষিতে যদি মিলে যায় তাহলে মুক্তি পাবেন, না মিললে মুক্তি পাবেন না, এরকমটা হয়। এখন বিএনপির শীর্ষ পর্যায়ে তাদের ক্ষেত্রে কি হয় সেটা আমরা সামনে দেখব। কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু সামনে নির্বাচন, এবং নির্বাচনের আগে বিএনপি একটা বড় ধরনের আন্দোলনের সূত্রপাত করেছে, এবং এটা যদি সেই গতিতে, সেই মাত্রায় আগাতে থাকে, সরকারের জন্য একটা মানে হুমকি তো বটেই। ফলে এটাকে যদি অঙ্কুরে বিনষ্ট করা যায় ভালো, সেই উদ্দেশ্যেই আপনি দেখেন যে ঢাকায় যে সমাবেশ হলো, বিএনপি নেতারা কিন্তু যেটা করেছেন যে ওনারা দেশব্যাপী এই যে 10 ডিসেম্বরের যে 10 দফা, এবং ওনারা 19 ডিসেম্বরে যে পরবর্তীতে রাষ্ট্র মেরামত 27 দফা দিয়েছেন, এখন যেগুলো করছে এগুলো হোমিওপ্যাথি,
এলোপ্যাথিতে কাজ হয় নাই। না, আমি বলতে যাচ্ছি যে বিএনপি কিন্তু কর্মসূচির মধ্যে আছে, আজকেও তারা কর্মসূচিতে আছে, তারা লাগাতার কর্মসূচি পালন করে যাবে। কিন্তু বিএনপির যেটা লক্ষ্য এবং ঘোষিত লক্ষ্য, মানে এমন পরিস্থিতি তৈরি করা আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সরকারকে বাধ্য করা। কিসে বাধ্য করা? প্রকাশ্যে বলা হচ্ছে পদত্যাগে বাধ্য করা। 1 বছর মেয়াদ আছে, এখন পদত্যাগ করে কি করবে? কিন্তু বিএনপির মূল দাবি হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে ফিরে আনা। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে আনতে হবে কিনা সেটি আলাদা বিতর্ক। আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষপাতী না, ব্যক্তিগতভাবে তার পক্ষে আমি 10টা যুক্তি দেখাতে পারবো, কিন্তু আমি 100 ভাগ সুষ্ঠু নির্বাচনের পক্ষে। যেভাবে 18-14 সালে হয়েছে সেরকম নির্বাচন না। সেই সুষ্ঠু নির্বাচনের আর কি কি উপায় আছে? সারা বিশ্বে কি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন হয়? নিশ্চয় হয় না। সেই ক্ষেত্রে তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন করে? তার জন্য যে নির্বাচন কমিশন থেকে শুরু করে গোটা রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনকালীন সরকারের ভূমিকা, রাজনীতিবিদদের সদিচ্ছা, গণতন্ত্র চর্চার মানসিকতা, জনগণের কাছে জবাবদিহি করা, জনগণের ক্ষমতায়ন, অনেক ব্যাপার আছে। সেগুলো তো আসলে একদিনে হুট করে হয় না, এগুলো চর্চার ব্যাপার আছে। আমরা ইলিয়াস খান বলছিলেন যে 51 বছর পর এসে একটা দেশে যদি মানে মৌলিক অধিকার, রাজনীতি করার, নির্বাচন করার, ভোট দেওয়ার, ভোট চাওয়ার, সেটাই যদি শেষ হয়ে যায় তাহলে থাকাটা কি? আমাদের অন্য অনেক অর্জন আছে। আমরা ইউরোপের মতো হয়ে যাচ্ছি, আমাদের মেট্রো রেল হচ্ছে, আমাদের পদ্মা সেতু হচ্ছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি, আরও অনেক কিছু হব। কিন্তু শুধু অর্থনৈতিক উন্নতি একটা দেশের বা জাতির জন্য উন্নতি না, তার জন্য অন্য আরও অনেক কিছু উন্নতির ব্যাপার আছে। মানুষের মৌলিক অধিকার, মানব অধিকার থেকে শুরু করে তার গণতান্ত্রিক অধিকার, তার রাজনীতির অধিকার, তার জবাবদিহিতা, সব কিছু। নির্বাচন এখন ব্যাপারটা যা দাঁড়াচ্ছে আমাদের গত 15 বছরের অভিজ্ঞতায়, আপনি নির্বাচনে কারচুপি করা দরকার নাই, আপনি নির্বাচনে জালিয়াতি করা দরকার নাই। নির্বাচনে যাতে আপনিই পাশ করেন তার জন্য কিছু হোমওয়ার্ক করা দরকার আছে, তার জন্য কিছু পর্দার আড়ালের কাজ করার ব্যাপার আছে। ইলিয়াস খান বলছিলেন যে কোথাও নির্বাচন নাই, মানুষ ভোট দিতে পারে না। এটি হয়তো রাজনৈতিক নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, জাতীয় এবং স্থানীয় সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে। কিন্তু পেশাজীবীদের নির্বাচনের কথা তিনি বলছিলেন, সেখানে কি কারচুপির কোনো প্রশ্ন উঠছে? নিশ্চয়ই ইলিয়াস খান বলবেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে কারচুপি হয় নাই। তারপর তো সেখানে নির্বাচন হয়েছে, এক দল পাশ করেছে, আরেক দল পাশ করে নাই, বা কিছু এই দল থেকে কিছু ওই দল থেকে, আমি মানে প্যানেলগুলোর কথা বলছি, সেভাবে পাশ করেছে। এখানে তাহলে কি হয়েছে? এখানে কারচুপি হয় নাই, এখানে সন্ত্রাস হয় নাই, এখানে ব্যালট ছিনতাই হয় নাই, এখানে ইভিএমের ব্যাপার ছিল না। তারপরও কেন পাশ ফেল হয়েছে? কারণটা হচ্ছে কি, এখানে যে হোমওয়ার্কটা এটা খুব ভালোভাবে করা হয়েছে। কোনো একটি পক্ষে অনেক বেশি মানুষ, আরেকটি পক্ষে কম মানুষ। আপনার প্যানেলে বা আপনার সদস্য সংখ্যা যদি আমার চেয়ে 20-30% বেশি থাকে, আপনি সবসময় জিতবেন, আপনি যা চাবেন তাই হবে। ব্যতিক্রম কিছু হবে, কিছু লোক মাঝামাঝি অবস্থানে থাকে, অন্ধভাবে কোনো প্যানেল বা দলের অনুসারীদেরকে ভোট দেয় না। তাদের কারণে যেমন এক পক্ষে 6 জন জিতেছেন বা 7 জন জিতেছেন, আরেক পক্ষে বাকিরা জিতেছেন। ফলে হচ্ছে কি, আপনি হোমওয়ার্কটা করছেন এই পর্যায়ে যে নির্বাচন আপনি যেভাবেই করেন না কেন আমার পক্ষে আসবে। এখন এই যে পেছনের কাজগুলো, সেগুলো কি শুধুমাত্র সরকারের বিভিন্ন অ্যাপারেটাস, সরকারের বিভিন্ন বাহিনী, দেশি বিদেশি শক্তি, গোয়েন্দা, এরা সবাই কিন্তু এগুলোতে জড়িত থাকে। আপনি কোনোটাই হাতে ধরে প্রমাণ দেখাতে পারবেন না। যে কোনো একটা ঘটনা বিশ্লেষণ করলে গভীরে গেলে আপনি বুঝতে পারবেন। ফলে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে যদি জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক সকল শক্তি বিরাজ করে এবং তারা একটি নির্দিষ্ট শক্তির পক্ষে কাজ করে, সেখানে আপনি নির্বাচন সুষ্ঠু কীভাবে করবেন? কারণ পেছনের সব কিছু খেলা হয়ে গেছে। আমরা বাংলা সিনেমায় দেখেছি, ইতিহাসেও আছে। আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আপনার সৈন্য সংখ্যা আমার চেয়ে অনেক বেশি, কিন্তু আপনার সৈন্য হেরে গেল, আমি জিতে গেলাম, কারণ আপনার সব সৈন্য কিন্তু আমার সৈন্য। আগে থেকে এগুলো কেনা হয়ে গেছে, আগে থেকে ম্যানেজ করা হয়ে গেছে। ফলে অনেক রকমের মেকানিজম, অনেক রকমের অনেক কিছু হয়। এই সব কিছু আমাদের রাজনীতিতে, আমাদের নির্বাচনে হচ্ছে। তার মানে হচ্ছে আমরা আসলে নির্বাচন, গণতন্ত্র এগুলোর উপযোগী না। তাহলে আমরা কেন যুদ্ধ করলাম? আমরা কেন স্বাধীন হলাম? আমরা কেন সংবিধানে এত গণতান্ত্রিক অধিকারের কথা বললাম? এখন পর্যন্ত পৃথিবীতে গণতন্ত্র নিয়ে অনেক সমালোচনা আছে, গণতন্ত্রের অনেক দুর্বলতা আছে। আমেরিকার মতো দেশে গণতন্ত্রের সুযোগ নিয়ে অনেক অপকর্ম, অঘটন হচ্ছে, আমরা জানি। কিন্তু এখন পর্যন্ত এর চেয়ে ভালো কোনো রাষ্ট্র ব্যবস্থা বা পদ্ধতি নাই। সে কারণে লোকজন মন্দের ভালো হিসেবে গণতন্ত্রকে বিচার করে। আমরা যদি জাতি হিসেবে মনে করি না আমরা গণতন্ত্র চাই না, আমাদের গণতন্ত্র দরকার নাই, তাহলে আমরা কোন তন্ত্রে যাব সেটা সবাই মিলে ঠিক করি। কিন্তু গণতন্ত্রে আছি, গণতন্ত্র মানি, গণতন্ত্র চর্চা করি বলে আমি প্রহসন করব, এটা তো হতে পারে না। এই জায়গাটা একটা জাতীয় ঐক্য হওয়া দরকার। আর শেষ করে আরেকটা কথা বলে, যে এই রাষ্ট্রদূতের ব্যাপারে যেটা ইলিয়াস খান বলছেন, আমি এখানে একটু দ্বিমত করি।
আমরাই কিন্তু, আমরা বলতে আমরা রাজনীতিবিদরা, আমাদের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এইসব দলগুলো, আমরাই না রাষ্ট্রদূতরে না মাথায় তুলে রাখি। আমরা রাষ্ট্রদূতকে আমার ঘরের ভিতরে বেডরুমে নিয়ে যাই। আমি আমার রাষ্ট্রদূতকে এত বেশি লাই দেই, এত বেশি উস্কানি দেই, এত বেশি তাদেরকে দাওয়াত করি আর আদর করি, জামাই আদর করি, যে তারা আমার অভ্যন্তরীণ ব্যাপারে, আমার রাজনীতিতে, আমার স্থানীয় ব্যাপারে তারা এত বেশি নাক গলায়। হ্যাঁ, ইউরোপ, আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত অনেক বড় বড় শক্তি হতে পারে, তারা আমাদের দেশে রাষ্ট্রদূত রেখেছে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার জন্য, আমার আপনার ঘরে ঘরে গিয়ে হানা দেওয়ার জন্য না। একটা রাষ্ট্রদূতের কি দায়িত্ব? তার তো প্রোটোকল ঠিক করা আছে, আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন আছে, জাতীয়ভাবে আছে, আঞ্চলিকভাবে আছে, সারা বিশ্বে চর্চা হয়। একটা দেশের রাষ্ট্রদূত কি করে একটা বেসরকারি পর্যায়ের খুবই ছোট আকারের একটি সংগঠনের নেত্রীর বা নেতার বাড়িতে যান? একজন রাষ্ট্রদূত কি করে একটা গোপন বৈঠকে, ওই কি বলে মোহাম্মদপুরের একটা চিপা এলাকার মধ্যে গোপন বৈঠকে যোগ দিতে যান? তাদের মান, তাদের এই তৎপরতা আমরাই কিন্তু প্রশ্রয় দিয়ে এনেছি। তার জন্য বিএনপি, আওয়ামী লীগ দুদলই দায়ী, এবং যখন যারা ক্ষমতায় থাকে তারা কুফলটা ভোগ করে, তখন খুব সোচ্চার হয়। আর যারা বাইরে থাকে তারা মনে করে আমার প্রতিপক্ষকে ঘায়াল করছে, সুতরাং আমি তোমাকে সাথে নেব। কিন্তু যেই শক্তিকে তুমি ব্যবহার করছো আমার বিরুদ্ধে, দুদিন পরে সেই শক্তি আবার তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। বিএনপি যা যা কিছু করেছিল, প্রত্যেকটা দলই আপনি দেখবেন, একদল যা করে যায় পরের দলে সেটাকে 2-3 দিয়ে গুণ করে। বিএনপি 2006 পর্যন্ত যা যা করেছিল, আওয়ামী লীগ এটাকে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে গুণ করে করে করছে। প্রত্যেকটা কাজে কিন্তু তার ধারাবাহিকতা। আমরা মনে হয় যে উত্তরটা পেয়েছি, এবং উনি যেটা বলতে চেয়েছেন যে আসলে এই কূটনীতিকদের বিষয়ে যে জাতীয় স্বার্থটাকে আসলে আমাদের প্রাধান্য দেওয়া উচিত, সেটা দলের আশরাফ ভাই কথাগুলো সিংহভাগ কথা ঠিক আছে, বাট একটা কিন্তু আশরাফ ভাই মনে রাখতে হবে, যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন তারা যে নাক গলে, এটি কিন্তু যথেষ্ট কারণও রয়েছে। এই কারণে যে সেই দেশের মানুষের অর্থ বিভিন্নভাবে বাংলাদেশের সহযোগিতা করা হয়, সেই অর্থটা কোন সরকারের পেছনে বা কোন মানুষের পেছনে ব্যয় করা হচ্ছে, তাদের কিন্তু একটা সঠিকভাবে হচ্ছে না, তাদের কিন্তু একটা জবাবদিহি করতে হয়। সে কারণে কিন্তু তারা এগুলো খোঁজ খবর, যেমন আজকে দেখবেন যে জবাবদিহি তো ঠিক আছে, কিন্তু মাথাটা ছাড়িয়ে যায় কিনা আপনি সেটা বলেন। দেখুন আজকে কিন্তু আমার জাতিসংঘ টিম গেছে ওই ভদ্রলোকের বাসায়, সাজিদুল ইসলামের বাসায় গিয়েছে, যে এখন ওই পিটার হাসের উপর এক ধরনের কি বলা যায়, তাকে এক ধরনের থ্রেট দেওয়ার পরে এই ফ্যামিলির উপর কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে সেটি জানতে কিন্তু নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। তারা কিন্তু গেছে। এগুলো সব কিছু হচ্ছে গণতন্ত্রহীনতার কারণে। আসলে আমরা যদি খুব, হয়তো আমরা যারা উচ্ছিষ্ট ভোগী, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে দেশপ্রেমের অভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলি মুক্তিযুদ্ধের চেতনা, নানা কিছু বলে এই সরকারকে জায়েজ করতে চায়। কিন্তু বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, নির্বাচন নেই, মানবাধিকার নেই, কোনো কিছুই নেই, সব কিছু ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া আবার নতুন করে জোড়া লাগাতে কিন্তু অনেক সময়। আশরাফ ভাই একটি কথা দিয়ে শেষ করি, হোয়াট অ্যাবাউটিজম, যেমন বিএনপি করেছে, এই জন্য আওয়ামী লীগ এটাকে 3 দিয়ে গুণ করে যা করে। এখন চিন্তা করে দেখুন, আওয়ামী লীগ যে এখন করছে, নেক্সট যারা সরকার আসবে এটা যদি 3 গুণ করে, তাহলে বাংলাদেশের কোনো মানুষ আর কোনো কথা বলতে পারবে না, যদিও এখনও পারছে না, কোনো কিছুই করতে পারবে না। সুতরাং হোয়াট অ্যাবাউটিজম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিএনপি করেছে বলে আওয়ামী লীগ করবে, বা আওয়ামী লীগ করেছে বলে বিএনপি করবে, সেটি না ভেবে মানুষের জন্য যা কল্যাণকর, সেটা তো হচ্ছে না। মানে আমরা তো দেখে আসছি, আমি তো সেই ছোটবেলা থেকে আমরা তো দেখে আসছি, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, তারপর আমরা বলছি, সবাই মিলে বলছি যে একটা স্বৈরতান্ত্রিক সরকার ছিল, সেখান থেকে গণতান্ত্রিক সংসদ ব্যবস্থা আমরা আসলাম। তবে এই বাস্তবতা যে নতুন বছরে আমরা আপনার একটু কথা ধরে বলে, এই বাস্তবতা যে এরশাদকে স্বৈরাচারী সরকার আমরা বলি, তাহলে এরশাদ সাহেবের বিরুদ্ধে অবিচার করা হবে। কারণ তার চেয়ে এখন ওই আশরাফ বলেছেন, তিনি যদি স্বৈরাচার হন, তাহলে এখন যে ব্যবস্থা আছে তার 3 গুণ দিয়ে যে ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটি এখন বাংলাদেশে আছে। যেমন ইভেন এরশাদের সময় নির্বাচন ব্যবস্থা এরকম কিন্তু ভেঙে পড়েনি, একদম সর্বত্র। আমরা শান্তি চাই, আমাদের পূর্বসূরীরা এই দেশটি অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশটি স্বাধীন করেছে, আপনাদের 56,000 বর্গমাইল দিয়েছেন। এই বর্গমাইলটি কিন্তু আমাদের সবার, যে যে দল করুক, এটি যাতে ভালো চলে, এদেশের মানুষ যাতে ভালো থাকে, এদেশের মানুষ যাতে মানবাধিকার রক্ষায়, মানুষের গণতন্ত্র ফিরে আসে, সেই সুদিনের আশায় এই বছরটি আমরা জনাব নাজমুল আশরাফের কাছে 30 সেকেন্ডে আমরা যে বাংলাদেশটাকে আমরা সবাই ভালোবাসি, আমাদের প্রত্যেকের মধ্যে দেশপ্রেম
অনেক বেশি পরিমাণে আছে, কিন্তু সেটার প্রকাশ সব ক্ষেত্রে ঘটে না। তার জন্য দরকার জাতীয় নেতৃত্ব, এবং জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে বড় রাজনৈতিক দল এবং নেতাদের ঐক্য যতদিন না হবে ততদিন আমরা বিভিন্ন শক্তির ক্রিয়ানক হতে থাকবো, নিজেরা মারামারি কাটাকাটি করব, সর্বনাশ আমাদেরই হবে। কিন্তু এই ঐক্য আমি দেখার অপেক্ষায় আছি, কিন্তু আশা করতে পারি না আমাদের রাজনীতি। ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, শুনছিলেন আলোচকদের কথা। আমাদেরও আশাবাদ যে সুন্দর একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং পরিবেশের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ভালো একটি নির্বাচন দেখতে পাবো, সেই আশাবাদ জানিয়ে আজকের মতো এই সময়ের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। শুভরাত্রি।